প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসে ঝুলন্ত দেহ। সকালে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। টিএমসি আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত। হারের পর কিছুদিন আগেই নব্য তৃণমূলে যোগ। ঘর থেকেই মিলেছে সুইসাইড নোট। অবসাদ থেকে আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্তে পুলিশ। অক্ষয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। অক্ষয়, আজ সকালে ঠিক কখন, কিভাবে দেহ উদ্ধার? পরিবার বা দলীয় কর্মীরা প্রথম কখন বিষয়টি জানতে পারেন? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, রামপুরহাট শহরের যে 5 নম্বর ওয়ার্ড, সেই 5 নম্বর ওয়ার্ডের হাটতলা যে বাজার, সেই বাজারেই প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তার বাড়ি, এবং বাড়ির পাশেই যে কার্যালয় তৃণমূলের, এই যে কার্যালয়, এই কার্যালয়ে আজ সকালবেলা পরিবারের যারা সদস্য আছে তারা লক্ষ্য করেন যে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের ভিতরে প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মৃতদেহ। তারপর খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। রামপুরহাট থানার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে এবং সেই মৃতদেহের পাশ থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে, এবং সেই সুসাইড নোটে উল্লেখ আছে যে তিনি দুর্নীতির সাথে কোনো রকম যুক্ত না, বা কোনোদিন তিনি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, এবং তার পরিবার যাতে কোনো রকম রাজনীতিতে না আসে, এবং তার রাজনীতিতে আসা সব থেকে বড় ভুল সিদ্ধান্ত, তেমনই সেই সুসাইড নোটে উল্লেখ আছে। এবং এই ঘটনা ছড়িয়ে পড়তেই আশিস বন্দ্যোপাধ্যায়ের যারা ছাত্র ছিলেন, এবং বলে রাখি এই আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট কলেজের অধ্যাপক ছিলেন, এবং তার প্রচুর ছাত্র আছেন, এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে দলীয় যারা কর্মী তারা কেউই অক্ষয়, ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট মিটেছে সেটির সত্যতা নিয়ে পুলিশ কি জানাচ্ছে? এবং ওই সুইসাইড নোটে উল্লেখ করা দুর্নীতি এবং অপমানের কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি দলীয় কোনো নেতৃত্বের তরফ থেকে চাপ বা কর্মীদের তরফ থেকে কোনো চাপে ছিলেন? পরিবারের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, সুসাইড নোটটি পুলিশ উদ্ধার করেছে, এবং পরিবার যদি দাবি করছেন যে রাজ্যে পালা বদলের পর এবং তিনি হারের পর, তারপর থেকে একটু মানসিকভাবে তিনি মানে আক্রান্ত ছিলেন। তার কারণ যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, সেই উন্নয়ন পর্ষদের তিনি চেয়ারম্যান ছিলেন। তবে তিনি সুসাইড নোটে উল্লেখ করেছেন যে টিআরডিএতে তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, তার কোনো চেক পাওয়ার ছিল না, বা তিনি টেন্ডার কমিটিতে ছিলেন না। তবে সরকার পালাবদলের পর তারাপীঠ রামপুরহাট যে উন্নয়ন পর্ষদ, সেই উন্নয়ন পর্ষদে দুর্নীতি হয়েছে, এবং সেই প্রশ্ন তুলছিলেন রাজ্যের শাসক দল বিজেপি নেতারা। তবে তিনি যে দুর্নীতি করেননি বা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, তেমনটাই যে সুসাইড নোট, সেই সুসাইড নোটে তিনি উল্লেখ করেছেন। এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ তার মৃত্যু নিয়ে। তবে সুসাইড নোটটি দেখা যাচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় যে ময়নাতদন্তের প্রক্রিয়া কি শুরু হয়েছে? পুলিশ এই মুহূর্তে তদন্তের কোন পর্যায়ে রয়েছে? তার মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে, এবং সেখানে কিছুক্ষণ পর ময়নাতদন্ত শুরু হবে, এবং ময়নাতদন্ত শেষ হলে বোঝা যাবে যে এই মৃত্যুর আসল কি কারণ সেই। ওকে, নজর রাখো। আত্মহত্যা না অন্য কিছু? প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটে ছত্রে ছত্রে অবসাদের ইঙ্গিত। রাজনীতিতে ছিলেন, তবে দুর্নীতিতে নয় বলে দাবি চিঠিতে। হারের পর বারবার অপমানে চরম ফয়সালা। তৃণমূলের একাংশের বিরুদ্ধে সরব পরিবার। পুলিশ অফিসার যারা এসেছেন তারা দেখবেন কি লিখে গিয়েছেন। রাত্রির 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি। গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি। উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। হতে পারে সেগুলো ফেসবুকে বা এতে ঘোরাঘুরি করে তো অনেক সময়, সেগুলো হয়তো মানে দেখে, সেটা থেকে হয়তো মনের মধ্যে বিরাট একটা আঘাত পেয়েছে। যে জীবনে কোনোদিন একটু অন্যায় করেনি, যে কোনোদিন কারোর একটা ক্ষতি করেনি, কারোর কাছে এক কাপ চা পর্যন্ত কোনোদিন খায়নি, সেই ব্যক্তির নামে যদি কেউ কিছু বলে, একটা মানসিক আঘাত থেকে হতে পারে। ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ, তিনি পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন। তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ ডেরেক ওব্রায়েন। একই সঙ্গে সুইসাইড নোট, যে সুইসাইড নোট আশিস বন্দ্যোপাধ্যায় তার লেখা,
এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত। সেই সুইসাইড নোট উল্লেখ করেই ডেরেক ওব্রায়েনের পোস্ট। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনিও পোস্ট করেছেন, তিনিও প্রশ্ন তুলেছেন এই মৃত্যু নিয়ে। এক্সপোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্সপোস্ট করেছেন এবং যে ছবি আপনারা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্ট শোক প্রকাশ করেছেন, প্রশ্ন তুলেছেন মৃত্যু নিয়ে। আমরা কথা বলেছিলাম এনসিপিআই সদস্য শতাব্দী রায়ের সঙ্গে, তিনি কি বললেন শুনুন। মানুষ এমন হয়ে গেছে না এখন, এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার না, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারে এমএলএ শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় 2026-এ তার হার ধ্রুব সাহার কাছে। ধ্রুব সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বললেন শুনুন। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিস বাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আশিস বাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোটে চক্রান্তের অভিযোগ। যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই নোটে চক্রান্তের অভিযোগ। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। আবির, ঠিক কেন আশিসবাবু চক্রান্তের অভিযোগ তুললেন? প্রথমত হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ ছিলেন যাকে বলা হয় এই সময়ের বর্তমান রাজনীতি দাঁড়িয়ে বিরল ব্যক্তি, এবং তাকে কোনোদিন রাজ্য বিধানসভা কেন, তার নিজের যে এলাকা ছিল যেখানকার তিনি বিধায়ক ছিলেন, সেখানে কারুর বিরুদ্ধে তাকে গলা উঁচু করে কথা বলতে কেউ শোনেননি, দেখেননি, এবং প্রত্যেকের সঙ্গে তার এমনই ব্যবহার ছিল। এবং যেহেতু বহুদিন ধরে তিনি অধ্যাপনার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং সেখান থেকে রাজনীতিতে আসা, ফলে তার মধ্যে মানে সবসময়ের জন্য একটা শিক্ষক সুলভ মনোভাব ভীষণ রকম ভাবে কাজ করত। তাকে মন্ত্রী হিসাবেও দেখা গিয়েছে এবং 2021 থেকে 2026-এর শুরু পর্যন্ত তিনি যখন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন, তখনও তাকে সেভাবেই দেখতে পাওয়া গিয়েছে। তবে আশিস বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি যেহেতু চেয়ারম্যান ছিলেন এবং তার সময়কার বা টিআরডি এর বিভিন্ন কাজকর্ম নিয়ে নানা ধরনের অভিযোগ আমরা জানি যে গত কয়েক মাস ধরে উঠতে শুরু করেছে এবং নির্বাচনের ফল প্রকাশের অনেক আগে থেকে উঠতে শুরু করেছে। ফলে বিভিন্ন সময় জুড়ে এই টিআরডি এর ঘটনা সংক্রান্ত বিষয়ে তাকে বারবার ধরে নানা ধরনের অপমানের শিকার হতে হয়েছে, এমনটাই তার যারা ঘনিষ্ঠ মহল তারা দাবি করছেন। এবং তুমি জানো যে তারাপীঠ এই মুহূর্তে অন্যতম তীর্থক্ষেত্র, যেখানে প্রচুর মানুষ প্রত্যেকদিন যাতায়াত করেন এবং যত দিন যাচ্ছে তত তারাপীঠে বিভিন্ন ধরনের বিল্ডিং নির্মাণ হচ্ছে, হোটেল নির্মাণ হচ্ছে। তার যে প্ল্যান বা নকশা অনুমোদন করা বা যে নো ক্লিয়ারেন্স দেওয়ার যে সার্টিফিকেট, সেই বিষয় নিয়ে নানা ধরনের তদন্তের প্রক্রিয়া চলছে।
এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু টিআরডি এর অথরিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, ফলে তা নিয়েও নানা ধরনের কথা তাকে, যেহেতু তিনি চেয়ারম্যান হিসেবে ছিলেন, তাকে শুনতে হয়েছিল। অতি সম্প্রতি তুমি যদি দেখো যে 21শে জুলাই তিনি যখন রামপুরহাট থেকে তিনি যখন কলকাতাতে 21শে জুলাই সমাবেশে যোগ দিতে আসছেন, তখন শক্তিগড়ের যে দোকানে তিনি দাঁড়িয়েছিলেন, যেখানে তিনি টিফিন খাচ্ছিলেন, সে সময় তাকে অপমানের শিকার হতে হয়, চোর স্লোগান দেওয়া হয়। এমনকি এক ব্যক্তি তাকে বলেন অন্য রাজনৈতিক দলের যে তিনি বয়স্ক না হলে পিটিয়ে তার পিঠের ছাল তুলে নেওয়া হতো, এই ধরনের কথাও বলা হয়। এবং তার মধ্যে একজন ব্যক্তিত্ব, তার পক্ষে এই ধরনের কথাগুলো শোনাটা বা মেনে নেওয়াটা কার্যত মনে করা হচ্ছে অসম্ভব হয়ে পড়েছিল। গত কয়েক মাস ধরে, বিশেষত গত বছরের শেষ সময় থেকে যে তারাপীঠ মন্দির, সেই তারাপীঠ মন্দির নিয়ে নানা ধরনের অভিযোগ যারা মন্দির কমিটির সঙ্গে যুক্ত তারা তুলতে শুরু করেন, এবং তারা টিআরডি এর ভূমিকা নিয়েও তারা নানা ধরনের প্রশ্ন তুলেছিলেন। যদিও রাজ্যের নগরায়ণ দপ্তরের তরফ থেকে টিম গোটা ঘটনা তদন্ত করছে, ইতিমধ্যেই তারা একবার গিয়ে সেখানে তদন্তের কাজ করে হচ্ছে, অথরিটির বিভিন্ন ভূমিকা নিয়ে তারা দেখাশোনা চলছে। কিন্তু এক্ষেত্রে আশিস বন্দ্যোপাধ্যায়ের যোগ বা ভূমিকা কি ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট তো নয়। ফলে তার মতো ব্যক্তিত্বকে যে ধরনের অপমানের শিকার হতে হয়েছে, সেই কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। এখনো পর্যন্ত এমনই মনে করছেন তার ঘনিষ্ঠরা এবং তার সঙ্গে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তারা। বেশ, টিআরডি এর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল, আর এই টিআরডি এর চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। যদিও আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট বলছে অন্য কথা, টিআরডি এতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি। স্থানীয়দের একাংশেরও দাবি সইয়ের অধিকার ছিল না। ওনাকে কেউ পছন্দ করতে পারেন, না করতে পারেন, কিন্তু আসিফ ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন, এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার, সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডি উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন, আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। নাগাশিপাড়ার দিকে নজর রাখি, সেখানে ছেলে সহ কংগ্রেস নেতাকে খুন গত রাতে। খুন আনিসুর রহমান আবু সুফিয়ান। আনিসুর রহমান কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। বাড়ি ফেরার পথেই রেল গেটে গাড়ি আটকায় দুষ্কৃতীরা। গাড়িতে থাকা বাবা ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি। ফোন করলে আমার ছোট্ট বোনটা বলছে আমার বাবুকে বাড়ির সামনে কোথায় গুলি করেছে, তোরা দেখ শিগগিরি তাড়াতাড়ি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, ওখানে খুঁজে পাইনি কোথায় কি জানি। আবার আমরা সোজা হসপিটালে চলে এসেছি, এসেই তো দেখছি এরকম। আর একজন আনিসুর রহমান, আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত বিনা পয়সা, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছিনি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা এলএলবি করছে, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? কেন? জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, এখনো থানা টিএমসির আন্ডারে আছে, এখনো থানা আছে, নইলে গুলি করতে পারতো না। আজ রাজ্য জুড়ে কালা দিবস পালন কংগ্রেসের। আমরা একসঙ্গে ছিলাম, বেথুয়া বাস স্ট্যান্ড থেকে ওরা বাড়ি গেল, নাগাদি রেল গেটে ওদের 2 বাপ বেটাকে গুলি করেছে এবং কুপিয়েছে, 2 জনের মৃত্যু। এমডি আনিসুর রহমান আর ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান খুন করেছে।
আনিসুর রহমান দীর্ঘদিনের কংগ্রেস কর্মী এবং তার সদ্য আইনজীবী হওয়া ছেলে আবু সুফিয়ানকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি শুভঙ্কর সরকার ডাক দিয়েছেন 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কংগ্রেস কালা দিবস পালন করবে। ছেলেসহ কংগ্রেস নেতাকে খুনে ধরপাকড়, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারে। টিএমসি অঞ্চল সভাপতি দলবলের বিরুদ্ধে অভিযোগ। স্ক্যানারে জেলবন্দি টিএমসি নেতা জুব্বার শেখ। জেলে বসেই কি হামলা খুনের ব্লুপ্রিন্ট জুব্বারের? পরিবারের অভিযোগে জোরালো সন্দেহ পুলিশের। জুব্বারের বিরুদ্ধে অলরেডি আমাদের যা পুলিশি অভিযান আইনত ব্যবস্থা নেওয়া সেটা অলরেডি চলছে এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত টিম এঙ্গেজ হয়েছে, রেডও চালিয়েছি এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে জুব্বারের স্ত্রী। ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। বাপ এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। তৃণমূল যেভাবে রক্ত নিয়ে পশ্চিমবাংলায় হোলি খেলা খেলতো, এই রক্তের নেশা তাদেরকে আজকেও দমাতে পারেনি। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই আনিসুরকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জুব্বারের স্ত্রী সহ দুজনকে। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, পুলিশের তদন্তে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? এই ঘটনায় মোট কতজন গ্রেফতার এখনো পর্যন্ত এবং তাদেরকে জেরা করে কি কি তথ্য প্রকাশ্যে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় যারা এফআইআর নেমড অর্থাৎ দুজনকে গ্রেপ্তার করেছে এবং মোট 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই দুজন ছাড়াও আরও বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূল অভিযুক্ত সহ যে 11 জন রয়েছে তাদের কিন্তু বিরুদ্ধে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদেরকে খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং ঘটনা যেটা সূত্রপাত, এই কংগ্রেস নেতা তার ছেলের সাথে গতকাল রাতে বেতুয়াডহরি থেকে বাড়ি ফিরছিলেন এবং নাগাদি রেলগেটের কাছে যে সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে রাস্তার উপরে ওঠার পরেই সেখানে যে স্পিড ব্রেকার, সেই স্পিড ব্রেকারে গাড়ি থামায় তার দুষ্কৃতীরা এবং এই আবু সুফিয়ানের ছেলে কিন্তু আবু সুফিয়ান সে কিন্তু গাড়ি চালাচ্ছিল এবং তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার বাবা সেই সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করে, দুষ্কৃতীরা তাকেও গুলি করে এবং ঘটনাস্থলে তারা গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ, যে হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, সে কিন্তু বর্তমানে জেলে রয়েছেন এবং তার দল বলে কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে বলে একটা অভিযোগ এবং 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ফতেমা বিবি হরনগর পঞ্চায়েতের প্রধান এবং এর পাশাপাশি এই জুব্বারের সংরক্ষণের যে সঙ্গী সাহেব শেখ বা সাহেব মৌরি, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের দুজনকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং এছাড়াও আরো কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া যে আরো 10 জন অভিযুক্ত রয়েছে এফআইআর দেন, তাদেরও খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে সমীর গ্রেফতার করা হয়েছে, এটা কি স্পষ্ট যে রাজনৈতিক কারণেই খুন? দেখো, মৃতের পরিবারের থেকে অভিযোগ এটা রাজনৈতিক কারণেই খুন। কেন, এই আনিসুর রহমান এলাকার প্রভাবশালী এক কংগ্রেস নেতা, পাশাপাশি জুব্বারও কিন্তু এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। এদের মধ্যে দীর্ঘদিনকার রাজনৈতিক লড়াই বা টক্কর রয়েছে, কিন্তু এখন যেহেতু তৃণমূল সরকারের পতন ঘটেছে এবং জুব্বার যেহেতু জেলে রয়েছে, ফলে এটা সংখ্যালঘু এলাকা, সেখানে একটা নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে। ঠিক সেই জায়গাটা দখল করার চেষ্টা করছিল আনিসুর এবং সেই কারণে জুব্বার বাহিনী তাকে খুন করে তার পথের কাঁটা সরিয়ে দিতে চেয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, তার কি বক্তব্য শুনবো। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসে দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজ বিরোধী, তারা রাজনীতি এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনো কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। এদিকে ভাটপাড়ায় ফের চলল গুলি, সিসি ক্যামেরায় ধরা পড়ল গুলি চালানোর ছবি দেখাবো আপনাদের। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। ভাটপাড়ায় ফের চলল গুলি। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, কি কারণে গুলি, কারা গুলি চালালো?
দেখো, ভাটপাড়া 15 নম্বর ওয়ার্ডের এক জল ব্যবসায়ী তাকে দীর্ঘদিন ধরে তার কাছে টাকা পয়সা চাইছিল বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সে টাকা না দেওয়ায় তার বাড়ির সামনে এসে তাকে খুঁজে না পেয়ে তখন কিন্তু তারা গুলি চালায়, একটা গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়, কারণ জল ব্যবসায়ীকে অনেকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল পয়সা দেওয়ার জন্য, দেয়নি বলে কিন্তু এই গুলিটা চলেছে। কিন্তু ঘটনাস্থলে ভাটপাড়া পুলিশ এসছে এবং এই সিসি ফুটেজ দেখেই কিন্তু শনাক্তকরণের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বেশ।